আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় ইসরায়েল, আহত ১১। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা। পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। সর্বশেষ জানিয়ে দিব, প্রথমবারের মতো বিক্ষোভের মুখে আহমেদ আল শারা, নেপথ্যে নারী অপহরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস ও ইসলামী জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে ৭০% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দখলদার সেনারা ৯৬ ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার একটি গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন শুরু হয় হামাসের ঐতিহাসিক অভিযানের প্রতিক্রিয়ায়, যা ফিলিস্তিনিদের উপর দখলদারের বাড়তে থাকা অত্যাচার নিপীড়নের জবাব হিসেবে পরিচালিত হয়। এরপরে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং গঠনমূলক নির্মূল অভিযান শুরু করে। উপত্যকাটিতে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করত। তাদের জন্য জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য, প্রয়োজনীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গাজায় গত ১৫ মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট ৪৫,৫৯০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে ১,০৭,৫৫০ জন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় ইসরায়েল, আহত ১১। ইসরায়েলি সামরিক এবং নিরাপত্তা সূত্র স্বীকার করেছে যে তারা ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ রন বেন ইসাই শনিবার রেইত আল ইয়াম পত্রিকাকে জানিয়েছেন, ইয়েমেনের যে ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি তেল আবিবে আঘাত এনেছে, সেটি এমন একটি অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। বেন ইয়েস্টি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে আরও বলেছেন, এখন প্রধান প্রশ্ন হল, কেন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা স্থলগুলো ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হল। তিনি আরও উল্লেখ করেছেন, তেল আবিবে সর্বশেষ হামলাটি ইসরায়েলের ধারাবাহিক পরাজয়ের উদাহরণ মাত্র। এটি ইসরায়েলের বেসামরিক কেন্দ্র এবং সামরিক স্থাপনা উভয়কেই সুরক্ষা দেওয়ার জন্য গঠিত প্রতিরক্ষা ব্যবস্থার স্বার্থকে জোরালোভাবে স্পষ্ট করে দিয়েছে। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা দেয় যে তারা প্যালেস্টাইন টু একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করেছে। এটি অধিকৃত ইয়াফার এবং ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত এনেছে। এই হামলাটি ফিলিস্তিনের সংঘাতের প্রতি সমর্থন এবং গাজা চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি শনিবার নিশ্চিত করেছেন যে অভিযানটি তার লক্ষ্য অর্জন করেছে। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি জানান, এই অভিযানটি প্রতিশ্রুত বিজয় ও পবিত্র জিহাদের মঞ্চ ধাপের অংশ। তিনি আরও জানান যে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, কেননা ইসরায়েলি বাহিনী এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে তারা ইয়েমেনের থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে আঘাত আনে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন আহত হন। মেডিকেল সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানায়, এই হামলায় দখলদার বাহিনী অন্তত ১১ জন সদস্য আহত হয়েছেন। তেল আবিব থেকে উত্তর আশদোদ পর্যন্ত এলাকায় সাইরেন বাজানো সত্ত্বেও ইসরায়েলের আয়রন ডোম এবং হেভিড স্লিং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হয়। দখলদার পুলিশের বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটির তেল আবিবে আঘাতে এবং এর ফলে দৃষ্ট ক্ষতির কথা নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, এই ব্যর্থতার কারণে নির্ধারণের জন্য একটি তদন্ত শুরু করা হবে। এটিকে এই সাফল্য ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ, যা দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। একটি ক্ষেপণাস্ত্র মজুত স্থাপনা এবং একটি কমান্ড এবং কন্ট্রোল সাইট সহ বেশ কিছু লক্ষ্যে হামলা চালানো হয়। খবর আল জাজিরার। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের কার্যক্রম ব্যবহৃত এবং তাদের হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়। এদিকে এক সিনিয়র হুতি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। হুতি সংগঠনের সুপ্রিম রিপাবলিকান কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, আমেরিকান সন্ত্রাসবাদী হামলা এই অঞ্চলে অনাচার এবং অপরাধ প্রবণতা আরও বাড়াচ্ছে। এই কর্মকর্তা বলেছেন, ইয়েমেনে সন্ত্রাসী হামলা চালানো হলেও গাজার প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না। সামাজিক মাধ্যম এক পোস্টে সেন্ট্রাল সেন্টকম সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছে, এর আগে লোহিত সাগর, বাব আল মান্দবে এবং এডেন উপসাগরে মার্কিন বাহিনী এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। অপরদিকে বৃহস্পতিবার ইয়েমেনের হুতিদের বিভিন্ন টার্গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়। এর আগে ইয়েমেনে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও সেটি ভূপাতিত করার দাবি করছে তেল আবিব। ইয়েমেনে হামলার পর হুতি নেতারাও সতর্ক করা হয়। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিয়মিত যুদ্ধবিরতি পাল্টে হামলা চালাচ্ছে উভয় পক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনে হুতিদের স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামো। পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী আউতসিভিচ। মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দেশটির গণমাধ্যম রেজওয়াসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। রাস্তাস্কি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে আমাদের সঙ্গে চুক্তি রয়েছে। সে অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি পোল্যান্ড আসেন, আমরা তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে তুলে দেব। উল্লেখ্য, গত বছর নভেম্বর যুদ্ধ অপরাধের দায়ে আইসিসির আদালতে অভিযুক্ত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। এরপর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। সেজন্য যেসব দেশ রোম সংবিধানতে স্বাক্ষর করেছে তাদের আইনিত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে হয়। এরই ভিত্তিতে পোল্যান্ড এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। প্রথমবার বিক্ষোভের মুখে আহমেদ আল শারার নেপথ্যে নারী অপহরণ। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার প্রথমবারের মতো বিক্ষোভের মুখে পড়েছেন হায়াত তেহরি শাম নেতা আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত আহমেদ আল শারা। স্থানীয় গণমাধ্যম সানার প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে সিরিয়ার আলেপ্পো শহরে এই বিক্ষোভ ঘটে। বিক্ষোভের কারণ ছিল এইচটিএস বাহিনী কর্তৃক বেশ কয়েকজন নারীর অপহরণ। এই নারীরা তাদের স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের এইচটিএস এর আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়ার দাবি করেছিলেন। এরপরই তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে। অপহৃতদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আহমেদ আল শারার কাছে নারীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা এই বলে স্লোগান দেন যে অপহৃত নারীর মুক্তি না দিলে পরিস্থিতি আরও অবনতি হয়ে উঠবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের সঙ্গে এইচটিএস বাহিনীর সংঘর্ষ হয়। এই বিক্ষোভকারী সিরিয়ার নেতা আহমেদ আল শারার বিরুদ্ধে প্রথমবারের মতো সংগঠিত হয়েছে, যিনি সম্প্রতি একাধিক সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়ে সিরিয়ার বাশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যার ফলে গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়।